আমরা তো প্রায়ই ভাবি দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা কেমন, মানে ধরুন বিজ্ঞাপনে বেশি খরচ করলে কি বিক্রি সত্যিই বাড়ে, হুম। বা ধরুন কারোর হাইট বাড়লে ওয়েট কেমন পাল্টায়, বা পরীক্ষার আগে কতক্ষণ পড়লে কেমন স্কোর আসতে পারে। ঠিক। এই যে সম্পর্কগুলো, এগুলো বোঝার জন্যই তো পরিসংখ্যানের একটা খুব জরুরি টুল আছে। হ্যাঁ, সেটাই। এই সম্পর্কভিত্তিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই তো আমরা আজ কথা বলবো রিগ্রেশন অ্যানালিসিস নিয়ে। একদম। আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ডক্টর চিন্ময় পালের লেখা পরিসংখ্যানের রিগ্রেশন বিশ্লেষণ, একটি ব্যাখ্যা। আমরা চেষ্টা করব ডক্টর পাল যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন সেভাবেই এর মূল ধারণা, গুরুত্ব আর ব্যবহারগুলো তুলে ধরতে। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক ওই প্রথম প্রশ্নটা দিয়েই, বিজ্ঞাপনের খরচের সাথে বিক্রির সম্পর্কটা আসলে কি? এখানেই তো রিগ্রেশন বিশ্লেষণ খুব কাজে দেয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে এই রিগ্রেশন বিশ্লেষণ জিনিসটা ঠিক কি? যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। মানে রিগ্রেশন বিশ্লেষণ হলো একটা পরিসংখ্যানের পদ্ধতি। এর মাধ্যমে আমরা একটা জিনিস, মানে যাকে আমরা বুঝতে বা অনুমান করতে চাই, যেটাকে বললেন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই। হ্যাঁ, ওই নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, সেটার সাথে অন্য এক বা একাধিক জিনিসের, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা এক্স, যেগুলোর উপর ভিত্তি করে অনুমান করছি। ঠিক, সেগুলোর সম্পর্কটা বোঝার চেষ্টা করি। ডক্টর পালের বই অনুযায়ী এর কাজ শুধু প্রেডিকশন বা পূর্বাভাস দেওয়াই না, আচ্ছা। বরং সম্পর্কটা কতটা শক্তিশালী, কোন দিকে যাচ্ছে সেটাও দেখা, আর একটা চলক বদলালে অন্যটা কতটা বদলাবে সেটাও মাপা। ওহ, বুঝলাম। তার মানে শুধু ভবিষ্যৎ অনুমান নয়, সম্পর্কটার জোর আর দিকটাও মাপা যায়। আর এক্স একটু পাল্টালে ওয়াই কতটা পাল্টাবে সেটাও বোঝা যায়। হ্যাঁ, কোয়ান্টিটেটিভলি, মানে সংখ্যা দিয়ে বোঝা যায়। এর কয়েকটা রকমভেদ আছে। সবচেয়ে সহজ হল সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যেখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। ঠিক, যেমন ধরুন শুধু উচ্চতা এক্স দিয়ে ওজন ওয়াই অনুমান করা। আবার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে একাধিক এক্স থাকে, যেমন বাড়ির দাম ওয়াই বুঝতে তার সাইজ x1 আর বয়স x2 দুটোই ব্যবহার করা। আচ্ছা। আরেকটা খুব কাজের হল লজিস্টিক রিগ্রেশন, যখন ফলাফলটা হ্যাঁ না টাইপের হয়, যেমন কাস্টমার জিনিসটা কিনবে কি কিনবে না। বুঝেছি। আচ্ছা, ওই সিম্পল লিনিয়ার রিগ্রেশনের একটা মূল ইকুয়েশন আছে না, y = বিটা নট প্লাস বিটা 1x প্লাস এপসিলন। এই বিটা নট, বিটা 1 আর এপসিলন এগুলো কি? ডক্টর পালের লেখায় এগুলোর ওপর নিশ্চয়ই জোর দেওয়া হয়েছে। খুব ভালো প্রশ্ন। দেখুন, ওয়াই হলো যেটা আমরা মাপতে চাইছি, যেমন বিক্রি। এক্স হলো যেটা দিয়ে মাপছি, যেমন বিজ্ঞাপন খরচ। বিটা 1 হলো স্লোপ। ডক্টর পাল এটাকে খুব গুরুত্বপূর্ণ বলেন। কেন? কারণ এটা দেখায় এক্স 1 ইউনিট বাড়লে ওয়াই গড়ে কতটা বদলাবে। বিটা নট হলো ইন্টারসেপ্ট, মানে এক্স 0 হলে ওয়াই এর মান। আর এই এপসিলন বা অ্যাপসাইলন হলো এরর টার্ম। এরর টার্ম মানে ভুল। ঠিক ভুল নয়, মানে বাস্তবে তো কোনো মডেলই 100% নিখুঁত হয় না, তাই না? এই এপসাইলন সেই সব ফ্যাক্টরকে বোঝায় যে আমাদের মডেলে নেই কিন্তু ওয়াইকে প্রভাবিত করে, যেমন বাজারে হঠাৎ কম্পিটিশন বেড়ে গেল বা অন্য কিছু। আচ্ছা, আচ্ছা, খুব ইন্টারেস্টিং। আর দুটো জিনিস প্রায়ই শোনা যায়, আর স্কোয়ার্ড আর পি ভ্যালু। এগুলো কি করে? হ্যাঁ, আর স্কোয়ার্ড আমাদের একটা ধারণা দেয় যে আমাদের মডেলটা, মানে ওই এক্স ভেরিয়েবলগুলো ওয়াই এর কতটা ভেরিয়েশন বা ওঠানামা ব্যাখ্যা করতে পারছে। এর মান 0 থেকে 1-এর মধ্যে থাকে। মান 1-এর কাছাকাছি হলে ভালো? সাধারণভাবে তাই ভাবা হয়, তবে ডক্টর পাল কিন্তু সাবধান করেছেন যে শুধু আর স্কোয়ার দেখেই মডেল ভালো বা খারাপ বলা ঠিক না, বাস্তব পরিস্থিতি আরও জটিল। আর পি ভ্যালু? পি ভ্যালু দেখে আমরা বুঝি যে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা আমরা দেখছি সেটা কি সত্যিই আছে নাকি জাস্ট বাই চান্স, মানে ঘটনাচক্রে এসে গেছে। সাধারণত পি ভ্যালু 0.05-এর কম হলে আমরা বলি সম্পর্কটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। বুঝলাম। তাহলে ওই বাড়ির দামের উদাহরণটা যদি দেখি, ধরুন ইকুয়েশনটা দাম = 50,000 প্লাস 150 গুণ বর্গফুট প্লাস এপসাইলন। তার মানে 1000 বর্গফুটের বাড়ির দাম প্রায় $2 লক্ষ আশা করা যায়, যদিও কিছুটা এরর থাকবে। হ্যাঁ, মোটামুটি তাই। তাহলে এর সুবিধাগুলো কি কি? মনে হচ্ছে খুব কাজের জিনিস। সুবিধা তো অনেক। প্রথমত, এটা বোঝা আর ব্যাখ্যা করা বেশ সহজ।
চলকগুলোর মধ্যে সম্পর্কটা সংজ্ঞা দিয়ে বুঝতে সাহায্য করে আর পূর্বাভাস দেওয়ার জন্য খুব উপযোগী। ব্যবসা, অর্থনীতি, স্বাস্থ্য অনেক জায়গায় লাগে। কিন্তু নিশ্চয়ই এর কিছু অসুবিধাও আছে, মানে সীমাবদ্ধতা। ডক্টর পাল কি এ নিয়ে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন, এবং এগুলোর উপর খুব জোরও দিয়েছেন। প্রথমত, লিনিয়ার রিগ্রেশন ধরেই নেয় সম্পর্কটা সরল রৈখিক বা স্ট্রেট লাইন। সবসময় তো তা নাও হতে পারে। ঠিক। দ্বিতীয়ত, আউটলায়ার মানে ডেটার মধ্যে খুব ব্যতিক্রমী কোনো মান থাকলে পুরো রেজাল্ট ঘেটে যেতে পারে। ও আচ্ছা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সীমাবদ্ধতার কথা ডক্টর পাল বারবার বলেন, সেটা হলো রিগ্রেশন অ্যানালিসিস শুধু কোরিলেশন বা পারস্পরিক সম্পর্ক দেখায়, কজেশন বা কার্যকারণ সম্পর্ক প্রমাণ করে না। এই পয়েন্টটা খুব জরুরি মনে হচ্ছে, কোরিলেশন আর কজেশন। হ্যাঁ, যেমন ধরুন গ্রীষ্মকালে আইসক্রিম বিক্রি বাড়ে, আবার ধরুন একই সময় সুইমিং পুলে ডুবে যাওয়ার ঘটনাও বাড়ে। রিগ্রেশন করলে হয়তো একটা সম্পর্ক দেখাবে। তার মানে তো এই নয় যে আইসক্রিম খাওয়ার জন্য মানুষ ডুবে যাচ্ছে। একদমই তাই, দুটোই বাড়ছে আসলে গরমের কারণে। এই পার্থক্যটা বোঝা ভীষণ জরুরি। রিগ্রেশন শুধু সম্পর্কটা ধরিয়ে দেয়, কারণটা বলে না। এটা গুলিয়ে ফেলা কিন্তু খুব সহজ, মনে রাখা দরকার। আচ্ছা, রিয়েল লাইফের ব্যবহার কোথায় কোথায় হয়? কয়েকটা উদাহরণ যদি দেন। ব্যবহার তো প্রচুর। অর্থনীতিতে যেমন ধরুন জিডিপি বা ইন্টারেস্ট রেট দেখে শেয়ার বাজারের মুভমেন্ট বোঝার চেষ্টা করা হয়। হেলথ কেয়ারে রোগীর ডেটা অ্যানালিসিস করে রোগের রিস্ক মাপা হয়। মার্কেটিংয়ে তো নিশ্চয়ই খুব ব্যবহার হয়। হ্যাঁ, মার্কেটিংয়ে বিজ্ঞাপনের খরচের সাথে বিক্রির সম্পর্ক দেখা হয়। এডুকেশনে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স বা পড়ার সময় দেখে তাদের রেজাল্ট কেমন হতে পারে তার একটা আন্দাজ করা হয়। তাহলে আলোচনার শেষে আমরা বলতে পারি, রিগ্রেশন বিশ্লেষণ ডেটার মধ্যেকার সম্পর্ক বোঝার আর পূর্বাভাস দেওয়ার একটা শক্তিশালী উপায়। ঠিক, কিন্তু এর ক্ষমতা যেমন আছে, সীমাবদ্ধতাও আছে। ডক্টর পালের বই থেকে যেটা আমরা শিখলাম, এটা একটা খুব কাজের গাণিতিক টুল, কিন্তু ফলাফলকে বিচার বুদ্ধি দিয়ে দেখতে হবে। মানে মডেল কি বলছে সেটার সাথে এটাও বুঝতে হবে কেন বলছে আর এর লিমিটেশনগুলো কি কি, বিশেষ করে ওই কোরিলেশন আর কজেশনের ব্যাপারটা। একদম। বেশ, তাহলে সবশেষে একটা প্রশ্ন দর্শকদের জন্য বা আমাদের ভাবনার জন্য রেখে যাই। যেহেতু রিগ্রেশন আউটলায়ার বা ব্যতিক্রমী ডেটার প্রতি সংবেদনশীল, আর এটা মূলত অতীতের তথ্যের উপর নির্ভর করে তৈরি হয়, মানে খুব বড় অপ্রত্যাশিত ঘটনা, যেমন ধরুন কোভিড প্যান্ডেমিক বা হয়তো একটা নতুন টেকনোলজির আবিষ্কার, এগুলো আমাদের ফোরকাস্টিং মডেলগুলোকে কতটা প্রভাবিত করতে পারে বা হয়তো অকার্যকরী করে দিতে পারে। অতীতের ডেটা দিয়ে ভবিষ্যৎ বোঝার চেষ্টা করার এটা কি একটা মৌলিক চ্যালেঞ্জ নয়?